সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। এই অংশে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ, অর্থাৎ এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তারপর এখানে যে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে প্রতিপাদন করব। তার আগে পদার্থের তাপীয় প্রসারণ কিভাবে ঘটে, অর্থাৎ একটি পদার্থের মধ্যে তাপজনিত কারণে ওই পদার্থের কতটুকু প্রসারণ হতে পারে সেই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ এখানে অভ্যন্তরীণ শক্তি কতটুকু আর সেই অভ্যন্তরীণ শক্তির কারণে কতটুকু প্রসারণ ঘটে সেটা নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো, ধরো এই হলো একটি পদার্থ। এই পদার্থের ভিতরে আমরা অনেকগুলো অণু বিবেচনা করব। যেটা তোমাদের বইতে 268 নম্বর পৃষ্ঠায় স্প্রিং এর মাধ্যমে দেখানো হয়েছে। তোমাদের বইতে এইভাবে দেওয়া আছে, এই একটা বস্তু এখানে দেখাইছে একটা স্প্রিং, এই একটা বস্তু এখানে দেখাইছে একটা স্প্রিং। ঠিক আছে, কেন স্প্রিং এর সাথে তুলনা করছে সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করছি। যেমন তোমাদের বইতে এইভাবে চিত্রটা দেওয়া আছে, এই একটা স্প্রিং এখানে দেওয়া আছে, আবার দেখা যায় যে এখানে এই বরাবর একটা স্প্রিং, এখানে একটা বস্তু, এইটা স্প্রিং। এটা হচ্ছে বস্তু। যদিও বস্তুগুলো একটা থেকে একটা কিন্তু অনেক দূরে দূরে বোঝাচ্ছে, আসলে বস্তুগুলো এত কাছাকাছি থাকে। অর্থাৎ স্প্রিং দিয়ে বোঝাচ্ছে বস্তুগুলো যখন তাপ দেওয়া হয়, যখন যতটুকু সরে যায়, আমরা কেন স্প্রিং সাথে এটা তুলনা করছে, আমরা একটা স্প্রিংকে যদি এভাবে টানি, যখন ছেড়ে দিই, দেখা যায় যতটুকু প্রসারণ হয়, ছেড়ে দেওয়ার কারণে আবার কিন্তু এভাবে যখন টান দিয়ে দিই তখন স্প্রিংটা কিন্তু প্রসারণ ঘটে, আবার যখন ছেড়ে দিই তখন কিন্তু আগের অবস্থায় ফিরে আসে। ঠিক এই পদার্থের ভিতরে বস্তুগুলো কিন্তু স্প্রিং এর মতো কাজ করে। ঠিক আছে, এই কারণে কোন একটা বস্তুর মধ্যে এগুলো, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এইটা এগুলো কিন্তু পদার্থের মধ্যে অণু বোঝাচ্ছে। আর এদের মধ্যে মাঝখানে তারা যে পরস্পর থেকে সরে যায় বা কাছে আসে, স্প্রিং এর মতো কাজ করে, সেই ব্যাপারটা এখানে বোঝানোর জন্য তোমাদের 168 নম্বর পৃষ্ঠায় 6.03 এই চিত্র স্প্রিং এর মাধ্যমে বস্তুর ভিতরে অণুগুলো বোঝানো হয়েছে। তো লক্ষ্য করো, আমি এভাবে বুঝালাম। এখানে দেখো একটি পদার্থের মধ্যে অণুগুলো পরস্পর থেকে এভাবে থাকে। এখন দেখো, যখন আমরা এর মধ্যে যখন তাপ দিব, তখন তাপ দিলে দেখো তার মধ্যে যখন সে তাপ গ্রহণ করবে, তখন এই পদার্থের ভিতরে অণুগুলো নিজের অবস্থানে থেকে কাঁপবে, এভাবে কাঁপতে কাঁপতে যখন তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি থেকে, যখন তারা আন্তঃআণবিক যে বল, সেই বল থেকে যখন তাপজনিত কারণে যে শক্তি, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি থেকে যখন গতিশক্তি বেশি হবে, তখন তারা অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে। তো দেখো, এই একটা অণু যখন বা পরস্পর থেকে যখন দুইটা অণু, আমি এখন যদি এটা কল্পনা করি, এখানে ধরো 4টি অণু বস্তুর মধ্যে, এখন যদি দুইটা অণু পরস্পর থেকে দূরে সরে যায়, এটা এদিকে গেল, এটা এদিকে গেল, লক্ষ্য করো ভালো করে। এই পদার্থের মধ্যে আমরা কি দিলাম? তাপজনিত কারণে যখন এই পদার্থটি তাপ গ্রহণ করলো, তখন তার ভিতরে যে অণুগুলো আছে, অণুগুলো তাপ শক্তি গ্রহণ করে নিজের অবস্থানে থেকে কাঁপতে থাকলো। এক সময় তাদের আন্তঃআণবিক শক্তি থেকে যখন কম্পন শক্তি অর্থাৎ গতিশক্তি বেশি হয়, তারা পরস্পর থেকে দূরে সরে যায়। দূরে সরে গেলে দেখা যায় যে, এই ধরো আমরা এই দুটি কল্পনা করি, এই অণু পরস্পর থেকে দূরে সরে গেলে তখন পার্শ্ববর্তী অণু কর্তৃক দেখো এরা পরস্পর থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পার্শ্ববর্তী অণু কর্তৃক তাদেরকে আবার বিকর্ষণ করে। তাহলে দেখো যতটুকু সরে যায়, তখন পার্শ্ববর্তী অণু যখন তাদেরকে বিকর্ষণ করে, আবার তাদের মধ্যে আবার কি কাজ করে, নিজেদের মধ্যে একটি আকর্ষণ কাজ করে। তাহলে দেখো, তাপজনিত কারণে পদার্থের অণুগুলো পরস্পর থেকে সরে গেল, আর পার্শ্ববর্তী অণু কর্তৃক বিকর্ষণ এবং নিজেদের প্রতি একটা আকর্ষণ, এই দুইটির সমন্বয়ে আবার আগের অবস্থায় ফিরে আসলো। তবে লক্ষ্য করলে দেখা যায় যে যতটুকু না অণুগুলো পরস্পর থেকে প্রসারণ ঘটে, আকর্ষণ মানে বিকর্ষণ, পার্শ্ববর্তী অণু কর্তৃক বিকর্ষণ এবং নিজেদের মধ্যে আকর্ষণের কারণে ততটুকু আবার তাদের কাছাকাছি ফিরে আসে না, অর্থাৎ কিছুটা কাছাকাছি আসে।
এই কারণে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি পুরো পদার্থ আমরা বিবেচনা করি, দেখা যায় যে তার প্রসারণ সামান্য ঘটে। অর্থাৎ যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় তখন এটাকে বলা হয় গতিশক্তি। যোগ যখন আকর্ষণ এবং বিকর্ষণ ঘটে, বিকর্ষণ কখন হয়? পার্শ্ববর্তী অনুবর্তী, আবার আকর্ষণ হয় নিজেদের প্রতি। তাহলে আকর্ষণ এবং বিকর্ষণের কারণে দেখা যায় যে তখন আবার তারা আগের অবস্থা ফিরে আসতে চায়, তখন এটাকে বলা হয় স্থিতিশক্তি। তাহলে দেখো, গতিশক্তি যদি এদিকে হয়, স্থিতিশক্তি তার বিপরীত দিকে হওয়ার কারণে এটাকে আমরা মাইনাস ধরলাম। তাহলে দেখো, এ হচ্ছে গতিশক্তি, এ হচ্ছে, খেয়াল করো, প্লাস তাদের সমষ্টি প্লাস, এখানে ব্র্যাকেট হচ্ছে স্থিতিশক্তি। খেয়াল করো, কেন গতিশক্তি আর কেন স্থিতিশক্তি মাইনাস? গতিশক্তি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, কার কারণে? তাপজনিত কারণে। যখন আমরা তাপ দিব তখন অণুগুলো পরস্পর থেকে সরে যায়, যখন সরে যায় তখন পার্শ্ববর্তী অনুবর্তী বিকশিত হয়, আবার নিজেদের প্রতি আকর্ষণ ঘটে। অর্থাৎ আকর্ষণ এবং বিকর্ষণের কারণে তারা আবার কাছাকাছি চলে আসে, সেটাকে সমষ্টি। অর্থাৎ আকর্ষণ এবং বিকর্ষণ শক্তি একই দিকে ঘটে, অর্থাৎ তখন তাকে বলা স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি যেদিকে হয়, স্থিতিশক্তি তার বিপরীত দিকে হওয়ার কারণে একটাকে ধনাত্মক ধরলাম আর একটাকে ঋণাত্মক ধরলাম। তখন দেখা যায় যে তখন সমষ্টি হলে তখন সেই শক্তিকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তির কারণে তখন এই সামান্য অভ্যন্তরীণ, কারণ গতিশক্তি আর স্থিতিশক্তি, তখন গতিশক্তি যা হয় স্থিতিশক্তি প্লাস মাইনাসে মাইনাস হয়। অর্থাৎ গতিশক্তির পরিমাণ আর স্থিতিশক্তির পরিমাণ বিয়োগ করলে, গতিশক্তি থেকে স্থিতিশক্তি বিয়োগ করলে যে শক্তিটা পাওয়া যায় সেই শক্তি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর সেই শক্তির কারণে তখন বস্তুটির প্রসারণ বেশি না হয়ে অত্যন্ত কম হয়, অর্থাৎ সামান্য প্রসারণ হয়। আর সামান্য প্রসারণকে আমরা, ধরো এইটাকে যদি আমরা এইটাকে যদি আদি দৈর্ঘ্য যদি আমরা L1 ধরি, এখান থেকে এখান পর্যন্ত আদি দৈর্ঘ্য যদি আমরা L1 ধরি, এখান থেকে এখান পর্যন্ত L1 ধরি, আর এতটুকু দৈর্ঘ্যকে আমি এখান পর্যন্ত L1 ধরি, আর এই এতটুকু দৈর্ঘ্যকে যদি আমরা ডেল ধরি, তাহলে আমরা এই টোটাল দৈর্ঘ্যকে আমরা ধরি L2। তাহলে দেখো, এই L2 থেকে L1 বিয়োগ করলে ডেল এল, এই ডেল এল ইকুয়াল টু, ডেল কথাটার মানে হচ্ছে ডেল্টা, ডেল্টা কথাটার মানে হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র প্রসারণ। অর্থাৎ দেখো, এটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত, এই দৈর্ঘ্যের তুলনায় তার অভ্যন্তরীণ শক্তি যখন সৃষ্টি হয়, অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তির, এটাকে কি বলা হয়? গতিশক্তি এবং স্থিতিশক্তির যে যোগফল, অর্থাৎ তাদের যে লব্ধি, গতিশক্তি এবং স্থিতিশক্তির যে লব্ধি, সেই লব্ধির কারণে যে অভ্যন্তরীণ শক্তি হয়, অভ্যন্তরীণ শক্তি অনেক কম থাকার কারণে তখন তাদের প্রসারণ হয় সামান্য। এই সামান্য বোঝাতে ডেল্টা ব্যবহার করা হয়, ডেলের। তো ডেলের ইকুয়াল আমরা লিখতে পারি L2 মাইনাস L1। এভাবে যে কোনো পদার্থের ক্ষেত্রে তাপজনিত কারণে দেখা যায় যে তার প্রসারণ খুব একটা বেশি হয় না, ওই বস্তুর তুলনায় তার প্রসারণ এত নগণ্য হয় না, সময় আমরা প্রসারণ যে ঘটছে তা আমরা চোখেই দেখি না। এই কারণে আমরা বলতে পারি যে এই কারণে এটা স্প্রিং এর সাথে তুলনা করছি। স্প্রিং যে এখন পরস্পর থেকে যখন দূরে সরে যায় আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে, তেমনি এই তাপজনিত কারণে অণুগুলো যখন পরস্পর থেকে দূরে সরে যায় তাদের আন্তঃআণবিক শক্তিকে উপেক্ষা করে তখন পার্শ্ববর্তী অণু কর্তৃক বিকশিত হয়ে এবং নিজেদের প্রতি আকর্ষণের কারণে মিলিত শক্তিতে, অর্থাৎ স্থিতিশক্তি যখন সৃষ্টি হয়, তাদের গতিশক্তি এবং স্থিতিশক্তির যে লব্ধির কারণে যে সামান্য পরিমাণ অভ্যন্তরীণ শক্তি সৃষ্টি হয়, সেই অভ্যন্তরীণ শক্তিজনিত কারণে তার মধ্যে অন্তর্নিহিত তাপ শক্তির কারণে, অর্থাৎ সামান্য এই শক্তির কারণে তখন বস্তুটির দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন, প্রসারণ বেশি না হয়ে কি হয়? সামান্য হয়। আর সামান্যের জন্য আমরা ডেল চিহ্নটা ব্যবহার করি। এই কারণে দেখো, এই বস্তুটার আদি দৈর্ঘ্য ছিল L1, এখান থেকে এখান পর্যন্ত। তাপ যখন দিলাম আমরা, তাপমাত্রা বাড়ালাম, অর্থাৎ তাপ যখন এই শক্তি যখন এখানে প্রয়োগ করলাম, তখন তার মধ্যে অন্তর্নিহিত শক্তি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ যে পরিমাণ তাপমাত্রা বাড়তি সৃষ্টি হলো, সেই তাপমাত্রা জনিত কারণে তার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ সামান্য ঘটলো, যেটাকে বলা হয় ডেল এল। সুতরাং দৈর্ঘ্য প্রসারণ ডেল এল ইকুয়াল টু আমরা L2 মাইনাস L1 ধরতে পারি। এই কারণে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো বস্তুর উপর যখন আমরা তাপ শক্তি প্রয়োগ করব, তখন তার প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ তার অভ্যন্তরীণ শক্তি জনিত কারণে সামান্য ঘটে। এবার আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণ কিভাবে হয় এবং তার যে ইকুয়েশনগুলো এবং সেখানে অনেকগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা আলোচনা করব। তবে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে তোমরা অবশ্যই পুরাতন বই রেফারেন্স নিয়ে পড়তে হবে। অর্থাৎ পুরাতন বইতে আমি পড়ি বস্তুগত তাপের প্রভাব অধ্যায়ের মধ্যে তোমাদের
এখানে একটা টপিকস দেওয়া আছে, সেটা হচ্ছে 9.3 অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ। সেখানে এই ধরনের দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে। দেখো এই যে লেখা আছে দৈর্ঘ্য প্রসারণ, এখান থেকে তোমরা পড়া শুরু করতে হবে। এখানে দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত সকল ব্যাখ্যাগুলো দেওয়া আছে। তারপরে দেখো দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত অঙ্ক দেওয়া আছে উদাহরণের। তারপরে দেখো ক্ষেত্র প্রসারণ সম্পর্কিত ব্যাখ্যা দেওয়া আছে, হ্যাঁ বিভিন্ন ইকুয়েশন দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ সম্পর্কিত অঙ্ক দেওয়া আছে। তারপর আয়তন প্রসারণ সংগঠিত বিভিন্ন ব্যাখ্যা অঙ্ক দেওয়া আছে, এবং তারপরে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। আমরা সেটা ফলো করেই পড়াবো। তো লক্ষ্য করো, আমি তোমাদের পড়ার সুবিধার্থে পুরাতন বই রেফারেন্স নিয়ে নতুন বই এবং পুরাতন বই সমন্বয় করে পড়াচ্ছি। লক্ষ্য করো, আমরা এখন আলোচনা করব কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। এই হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা এখন আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ লক্ষ্য করো, এই হচ্ছে ধরো একটি বস্তু, এটা দেখো এটা হলো আদি দৈর্ঘ্য L1 দেওয়া আছে। এখানে তার আদি তাপমাত্রা, পূর্বে যে তাপমাত্রা এই বস্তুর মধ্যে আছে, এই আদি তাপমাত্রা আমরা ধরলাম কত T1। তখন তাপ প্রদান করলাম, তখন পরিবর্তিত তাপমাত্রা সমান T2। সুতরাং তাপমাত্রা পার্থক্য অর্থাৎ তাপের পরিবর্তন কমা ডেল টি ইকুয়াল টু, বা তাপের পরিবর্তন বলতে তাপমাত্রা বৃদ্ধি বোঝাচ্ছে, T2 মাইনাস T1। আবার দেখো বস্তুটির আদি দৈর্ঘ্য সমান L1 ধরলাম, মোট দৈর্ঘ্য মানে পরিবর্তিত দৈর্ঘ্য যখন তাপজনিত কারণে যখন তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য যদি L2 হয় এবং ডেল L অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি যদি ডেল L হয়, তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হবে কত L2 মাইনাস L1, এতটুকু বৃদ্ধি পেল। আর এটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। অর্থাৎ এটা যদি আমি বাড়তি এতটুকু লিখি, দেখো এটা যদি বাড়তি দৈর্ঘ্য হয় তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল L, তাহলে তার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তার আদি দৈর্ঘ্য, ওকে। আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তার মোট পরিবর্তিত দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা এখন প্রথমে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে আমরা কি ব্যাখ্যা করতে পারি লক্ষ্য করো। পরীক্ষা দ্বারা দেখা গেছে যে এর মধ্যে তাপ প্রয়োগ করলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার দৈর্ঘ্য বৃদ্ধি তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্যের, এই যে তাপমাত্রার পার্থক্যের, এটা হলো তাপের পরিবর্তন বা তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। এটা থেকে আমরা শুরু করব। দেখো এটা থেকে আমরা শুরু করব, এটা হচ্ছে সমানুপাতিকের চিহ্ন, এটা সমানুপাতিক। তাহলে পরীক্ষা দ্বারা দেখা গেছে যে কোন একটি বস্তুর মধ্যে যখন তাপ দিব, তখন তাপ দিলে তার মধ্যে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার দৈর্ঘ্য বৃদ্ধি তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ যত বেশি তুমি তাপ দিবা, তত দেখা যায় যে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এবং দৈর্ঘ্য বৃদ্ধিটা দুটো বিষয়ের উপর নির্ভর করবে, ঠিক আছে। এখন দেখো, বা আমরা যদি এটা ক্যালকুলেশন করি, বা
ডেল এল ইকুয়াল টু, এই জিনিসটা তোমার সবসময় মনে রাখতে হবে যে কোন বস্তুর উপর তাপজনিত কারণে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা হয় তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে এখানে আমরা লিখবো সমান, তারপরে এখানে আমরা লিখবো ধ্রুবক পূরণ L1, তারপর লিখবো ডেল টি, বা এখানে ডেল এল ইকুয়াল টু ধ্রুবকের জায়গায় আমরা লিখবো একটা সহগ, এটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ সহগ এই, তাহলে আলফা L1 ডেল টি, বা আমরা এখান থেকে আলফা ইকুয়াল টু লিখতে পারি, আলফা ইকুয়াল টু লিখতে পারি উপর হবে ডেল এল, নিচে হলো L1 ডেল টি, বা এটাকে যদি আমরা এবার ভেঙে লিখি আলফা ইকুয়াল টু ডেল এল এর পরিবর্তে আমরা লিখতে পারি L2 মাইনাস L1, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু ডেল টি পরিবর্তে আমরা লিখতে পারি T2 মাইনাস T1, T2 মাইনাস T1 এভাবে লিখতে পারি। তাহলে এই একটা সমীকরণ আমরা পেলাম যেটা তোমাদের বইতে দেওয়া আছে। এবার এখান থেকে আমরা আরেকটা সমীকরণ বের করতে পারি, আমরা L2 ইকুয়াল টু লিখতে পারি, দেখো এই L2 ইকুয়াল টু লিখতে পারি L1 প্লাস ডেল এল, L1 প্লাস ডেল এল। এবার যদি আমরা মান বসাই L1 প্লাস ডেল এল এর পরিবর্তে আমরা বসালাম আলফা, এখান থেকে দেখো ডেল এল এর পরিবর্তে আলফা L1 ডেল টি, বা ইকুয়াল টু আমরা যদি L1 কমন নিই তাহলে ঠিক 1 প্লাস আলফা ডেল টি, অথবা আমরা এটাকে যদি ভেঙে নিই তাহলে সুতরাং আমরা এটাকে লিখতে পারি সুতরাং L2 ইকুয়াল টু, অর্থাৎ টোটাল দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা লিখতে পারি L1 ব্র্যাকেট হচ্ছে সূত্র 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ সহগ আর ডেল টি পরিবর্তে লিখতে পারি T2 মাইনাস T1, অর্থাৎ এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারি যেটা তোমাদের বইতে দেওয়া আছে। তো লক্ষ্য করো 169 নম্বর পৃষ্ঠায় দেখো আলফা ইকুয়াল টু এভাবে দেওয়া আছে এবং L2 ইকুয়াল টু এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। তোমাদের বইতে এভাবে দেওয়া আছে সমান L1 প্লাস এইভাবে দেওয়া আছে L1 প্লাস, এটা কি এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, তোমাদের বই অনুসারে লিখতেছি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 এভাবে লেখা যায়, বা তুমি ইচ্ছা করলে এটা L1 কমন নিয়েও লিখতে পারো, এইটাও লিখতে পারো, অথবা তুমি যদি এখানে L1 কমন নাও তাহলে কি আসবে, তাহলে এখানে আসবে 1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1, যেটা তোমাদের পুরাতন বইতে দেওয়া আছে। তাহলে নতুন বইতে এই পর্যন্ত দেওয়া আছে আর পুরাতন বইতে এই পর্যন্ত দেওয়া আছে। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। এবার দেখো আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিতে পারি কিভাবে, এখান থেকে দিতে পারি, এখান থেকে দেখো L1 ইকুয়াল টু, আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা কিভাবে দিব, যদি লক্ষ্য করো এখান থেকে সংজ্ঞাটা দিতে পারি, যদি L1 ইকুয়াল টু 1 মিটার হয়, L1 ইকুয়াল টু 1 মিটার হয় আর ডেল টি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি যদি 1 কেলভিন হয়, তাহলে দেখো এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে আলফা ইকুয়াল টু কি হবে, আলফা ইকুয়াল টু হবে ডেল এল, এই আলফা ইকুয়াল টু হবে ডেল এল। কিভাবে, আবার লক্ষ্য করো এখানে আলফা ইকুয়াল টু, দেখো L1 ইকুয়াল টু যদি 1 মিটার হয় এবং ডেল টি ইকুয়াল টু যদি 1 কেলভিন হয়, তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে উপরে আলফা ইকুয়াল টু হবে ডেল এল। অর্থাৎ এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি কিভাবে, 1 মিটার দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, অর্থাৎ একটা বস্তুর দৈর্ঘ্য যদি L1 পরিবর্তে যদি 1 মিটার হয়, সেই বস্তুর তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে যতটুকু তার দৈর্ঘ্য প্রসারণ হবে এই ততটুকুকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এই সমীকরণ থেকে লক্ষ্য করো, এই সমীকরণ থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণের সহগের সংজ্ঞা দিতে পারি কিভাবে, আবার লক্ষ্য করো দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা ডিনোট করতে পারি, তাহলে আলফা ইকুয়াল টু আমরা দিতে পারি ডেল এল L1 ডেল থিটা। অর্থাৎ L1 ইকুয়াল টু যদি 1 মিটার হয়, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে
কোন বস্তুর তাপমাত্রা ডেল টি মানে কি, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করলাম, 1 কেলভিন যদি বৃদ্ধি করা হয় তাহলে ওই বস্তু যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এইভাবে আমরা যদি ব্যাখ্যা করতে পারি, যেমন এরকম তোমাদের বইতে লক্ষ্য করো, পুরাতন বইতে দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগের ব্যাখ্যা। যেমন লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10⁻⁶ কেলভিন ইনভার্ট বলতে কি বোঝো। তার আগে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি। দেখো এখানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আমরা এখানে দেখাই, এই দেখো উপরে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর নিচে L1 এর একক হচ্ছে মিটার, আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাহলে যদি তুমি এটা কাটা দাও তাহলে আসবে কি 1/k। তো 1/k এর পরিবর্তে তুমি লিখতে পারো k ইনভার্স 1। তাহলে লক্ষ্য করো উপরও মিটার, দেখো দৈর্ঘ্য একক মিটার, আবার এটা দৈর্ঘ্য একক মিটার, আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাহলে মিটার মিটার কাটা গেলে 1/k সমান আমরা লিখতে পারি কেলভিন ইনভার্স। তাহলে দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে কেলভিন ইনভার্স। তাহলে দেখো এখন যদি আমরা ব্যাখ্যা বলি তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ, এগুলো আমি মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমার আর এগুলোর দরকার নেই, এগুলো তোমরা পুরাতন বইতে পাবা। তাহলে দেখো তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি বলে 11.6 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কি বুঝো, কি বুঝো? তাহলে এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কি বুঝো। তখন এটার সাথে প্রথমে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিবে। যে আমরা জানি 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বা কোনো কঠিন পদার্থের বা কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয় তখন ওই কঠিন পদার্থের বা বস্তুর তাপ যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এবার লিখবে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.6 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্যের তামার, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের তামার মধ্যে তাপমাত্রা প্রয়োগ করলে যদি তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হয় তখন তামার দৈর্ঘ্য প্রসারণ হবে 11.6 × 10⁻⁶ মিটার, মানে এতটুকু দৈর্ঘ্য প্রসারণ ঘটবে। আমি আবার ব্যাখ্যা করতেছি, যদি পরীক্ষা আসে 2 নম্বরের জন্য যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কি বুঝো, প্রথমে তুমি দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিবে। আমরা জানি এখান থেকে আমরা জানি 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তখন ওই বস্তু যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10⁻⁶ মিটার বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্যের তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তখন ওই তামার দৈর্ঘ্য বৃদ্ধি পায় 11.6 × 10⁻⁶ মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত ব্যাখ্যা। আর একটু আগে তো বললাম দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে এই কেলভিন ইনভার্স 1। এখন আমরা আলোচনা করব ক্ষেত্র প্রসারণ সহগ। অনেকটাই দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে এগুলো আমরা মুছে দিচ্ছি। তাহলে অনেকটাই দৈর্ঘ্য প্রসারণ সহগ আর ক্ষেত্র প্রসারণ সহগ একই রকম। তাহলে আমরা যদি এখানে এই দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে ক্ষেত্র প্রসারণ সহগটাকে এইভাবে দেখাই, দেখো দেখা যাচ্ছে যে অনেকটা একই রকম। দেখো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আর এটা হচ্ছে আয়তন প্রসারণ। ধরো এই আবার দেখাচ্ছি, এই বস্তু ধরো আদি দৈর্ঘ্য কত ধরলাম আমরা, তখন L1 ধরলাম, আর এটা হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি, এটা কত ধরলাম ডেল L, আর এখান থেকে এখান পর্যন্ত কত ধরলাম L2। ওকে, আর এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগকেও আমি আর লিখলাম না, এখানে হচ্ছে মুখে বলে দিচ্ছি, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আদি দৈর্ঘ্য L1, দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য L2 ডেল L। এটা আবার একটু দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম একটু আগে, ডেল L কোন বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। তা এখানে একটু ছোট করে লিখে দিচ্ছি, এখানে ডেল টি ইকুয়াল টু হবে T2 - T1, তারপর ডেল L ইকুয়াল টু হবে L2 - L1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, আর দৈর্ঘ্য প্রসারণ সহগের দৈর্ঘ্য আমরা আলফা, তাহলে ডেল L ইকুয়াল টু আমরা লিখতে পারি ধ্রুবক
পূরণ L1 ডেল টি, বা ডেল এন ইকুয়াল টু ধ্রুবকের পরিবর্তে আমরা লিখবো আলফা L1 ডেল টি। একটু আগে আমি যা দেখাচ্ছি তা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি এগুলো বোঝানোর জন্য। বা আলফা ইকুয়াল টু আমরা উপর লিখতে পারি ডেল এন L1 ডেল টি, বা আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল এন এর পরিবর্তে লিখতে পারি L2 মাইনাস L1, আর এখানে L1 এখানে লিখতে পারি T2 মাইনাস T1। আর একটু আগে যে ক্যালকুলেশন করলাম L2 ইকুয়াল টু লিখতে পারি L1 প্লাস ডেল এন, এই যে L1 প্লাস ডেল এন মানটা বসালে L1 প্লাস ডেল এন এর পরিবর্তে আমরা লিখতে পারি আলফা L1 ডেল টি। সুতরাং আমরা লিখতে পারি L1 প্লাস আলফা L1 ডেল টি পরিবর্তে লিখতে পারি T2 মাইনাস T1। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে। এবার দেখো ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে, কারণ ক্ষেত্র বলতে বোঝাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ আমরা জানি একটা বস্তুর, কঠিন বস্তু 3 ধরনের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো আমরা শুধুমাত্র দৈর্ঘ্য হিসাব করলে সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ। আবার যখন আমরা বস্তুটা দুইটা একসাথে হিসাব করবো, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ একসাথে প্রসারণ হিসাব করবো, তখন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে তখন হবে ক্ষেত্রফল। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ক্ষেত্র প্রসারণ হিসাব করবো, অর্থাৎ সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করবো। তাহলে এ ইকুয়াল টু L1 গুণ L1, অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। ঠিক আছে, যদি বস্তুটা যদি বর্গাকার হয়, ধরে নিলাম বস্তুটি বর্গাকার, তাহলে দেখো এরকম যদি বস্তু ঘটে, আমরা একটু একটু বড় করে দেখার সুবিধার্থে, তাহলে দেখো এখানে এটা হচ্ছে তার, লক্ষ্য করো ধরো আমরা যদি বর্গাকার দেখাই, ধরো এ হলো বর্গাকার, তাহলে এটাও হলো দৈর্ঘ্য, এটাও হলো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণ করলে তার ক্ষেত্রফল, তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বাড়ছে সেটাকে আমরা ধরলাম তাপমাত্রা পার্থক্য, আদি তাপমাত্রা ধরলাম T1, পরিবর্তিত তাপমাত্রা ধরলাম T2, আর তাপমাত্রা পার্থক্য ডেল টি ইকুয়াল টু ধরলাম T2 মাইনাস T1। এবার দেখো তার আদি ক্ষেত্রফল ধরলাম কত, তাহলে এটা হচ্ছে, এটা আমি মুখে বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে তার প্রাথমিক তাপমাত্রা, এটা হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা, আর A1 হচ্ছে তার প্রাথমিক ক্ষেত্রফল, এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ডেল এ ইকুয়াল টু আমরা লিখতে পারি A2 মাইনাস A1। ঠিক আছে, তাহলে এর মতো করে আমরা বলতে পারি পরীক্ষা দ্বারা দেখা গেছে যে তার ক্ষেত্র প্রসারণ, তার আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। দেখো এর সাথে মিল আছে, সমানুপাতিক। বা এবার এখানে আমরা লিখতে পারি ডেল এ ইকুয়াল টু, এখানে লিখতে পারি ধ্রুবক A1 ডেল টি। এবার বা এগুলো সব পুরো বইতে দেওয়া আছে। ডেল ইকুয়াল টু, এই ধ্রুবকের জায়গায় আমরা দিতে পারি ক্ষেত্র প্রসারণকে আমরা কি বিটা দ্বারা ডিনোট করলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি বিটা A1 ডেল টি, বা আমরা বিটা ইকুয়াল টু লিখতে পারি উপরে হচ্ছে ডেল এ, এখানে হচ্ছে A1 ডেল টি, বা বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল এর পরিবর্তে A2 মাইনাস A1, অর্থাৎ তার এইখানে যখন বাড়বে, দেখো এইখানে বাড়লে তখন তার পরিবর্তিত ক্ষেত্রফল হচ্ছে A1, আর আদি ক্ষেত্রফল হচ্ছে A1, এই ক্ষেত্রফল হচ্ছে A1, এটা হচ্ছে A2, তাহলে এটা A1 হবে আর এটা হবে T2 মাইনাস T1। তাহলে এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগের ব্যাখ্যা। এবার এখান থেকে আমরা দেখতে পারি মোট ক্ষেত্রফল A2 ইকুয়াল টু A1 প্লাস, তাহলে A1 প্লাস তার আদি ক্ষেত্রফল কত ছিল ডেল এ, তাহলে এই দুটা যোগ করলে যতটুকু বৃদ্ধি, এতটুকু হচ্ছে বৃদ্ধি আর এটা হচ্ছে তার আদি ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি যোগ করলে মোট ক্ষেত্রফল পাওয়া যাবে। এবার সমান A1 প্লাস ডেল এর পরিবর্তে আমরা বসাতে পারি বিটা A1 ডেল টি। এবার যদি আমরা A1 ইকুয়াল টু বিটা A1 ডেল টি পরিবর্তে আমরা লিখতে পারি T2 মাইনাস T1, বা এটাকে তুমি আরেকটা লাইনে করতে পারো, A1 কমন নিয়ে 1 প্লাস, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দাও 1 প্লাস বিটা
T2 মাইনাস T1 এটাও করতে পারো, ঠিক আছে। অথবা এই লাইনটাও তোমরা করতে পারো এভাবে, L1 কমন নিলে 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আলফা T2 মাইনাস T1 এভাবেও লিখতে পারো। তো এখান থেকে আমরা লক্ষ্য করো, এখান থেকে আমরা ক্ষেত্র প্রসারণ সহগের ব্যাখ্যাটা দিতে পারি কিভাবে। এখান থেকে দেখো, যদি বস্তুটি আদি ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হয় আর তাপমাত্রার পার্থক্য যদি 1 কেলভিন হয়, তাহলে আমরা বিটি ইকুয়াল টু লিখতে পারি ডেল এ। এখান থেকে আমরা ক্ষেত্র প্রসারণের সংজ্ঞা দিতে পারি। দেখো, ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞা: 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি বস্তুর তাপমাত্রা, এটা যদি 1 হয়, এটা 1 হয়, তাহলে 1 1 1, তাহলে বিটা ইকুয়াল টু কি হবে, ডেল এ। তাহলে এখান থেকে ব্যাখ্যাটা করতে পারি কিভাবে। 1 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যতটুকু তার ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। আবার দেখো, এটা যদি আমরা 1 ধরি, এটা যদি 1 ধরি, তাহলে 1 1, তাহলে বিটা ইকুয়াল টু হবে ডেল এ। অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয়, অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে ওই বস্তু যতটুকু বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। এবার দেখো, ক্ষেত্র প্রসারণ সহগের একক, এখানে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে দেখো উপরে হবে মিটার স্কয়ার, নিচেও দেখো মিটার স্কয়ার, আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাহলে এটা কাটা গেলে তাহলে 1 বাই কেলভিন, তার মানে কেলভিন ইনভার্স 1। তার মানে কি, দৈর্ঘ্য প্রসারণ সহগের এককও কেলভিন ইনভার্স 1 আর ক্ষেত্র প্রসারণ সহগের এককও কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন এইভাবে অ্যান্সার করতে পারি। যেমন তোমাদের পুরাতন বইতে দেওয়া আছে, লক্ষ্য করো, যেমন ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ 22 গুণ 10⁻⁶, এভাবে দেওয়া আছে। ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ 22 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কি বুঝো? তাহলে দেখো, প্রথমে ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে কি বুঝো? প্রথমে ইস্পাতের ক্ষেত্র প্রসারণ কাকে বলা, প্রথমে ক্ষেত্র প্রসারণ সংজ্ঞা দিবা যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি বস্তু তাপমাত্রা বা কোন একটি বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই বস্তু যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ 22 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে বোঝায় 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি ইস্পাতের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পায় বাই 22 ক্ষেত্রফল বৃদ্ধি পায় 22 × 10⁻⁶ মিটার স্কয়ার। এভাবে ব্যাখ্যা করতে পারবো। তাহলে দেখো, আবার বলি, ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ এত কেলভিন ইনভার্স বলতে বোঝায় 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই ইস্পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 22 × 10⁻⁶ মিটার স্কয়ার। এইভাবে আমরা ক্ষেত্র প্রসারণের ব্যাখ্যা দিতে পারি। এরপরে আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ আমরা যখন ঘনবস্তু হিসাব করব তখন তার চারদিকে, অর্থাৎ তখন তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা হিসাব করতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা হিসাব করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। অর্থাৎ তখন সেক্ষেত্রে আমরা আয়তন হিসাব করব, অর্থাৎ আয়তন প্রসারণ সহগ। তো সেক্ষেত্রে তার আদি আয়তন যদি খেয়াল করো, তার আদি আয়তন যদি V1 হয়, পরিবর্তিত আয়তন যদি V2 হয়, তাহলে ডেল V ইকুয়াল টু আমরা লিখতে পারি V2 মাইনাস V1। আর তাপমাত্রার ক্ষেত্রে আদি তাপমাত্রা T1 হলে, পরিবর্তিত তাপমাত্রা T2 হলে ডেল T ইকুয়াল টু আমরা লিখতে পারি T2 মাইনাস T1। ঠিক এটার মতো করে। তাহলে এটার মতো করে আমরা লিখতে পারি কোন একটি বস্তুর তার আয়তন বৃদ্ধি, তার আদি আয়তন, আয়তনকে আমরা ভি নির্ণয় করি, তাহলে আয়তন বৃদ্ধি ডেল ভি তার আদি আয়তন এবং তাপমাত্রা পার্থক্যের গুণফলের সমানুপাতিক। এই যে এর মতো করে লিখতে পারি। বা এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, বা ডেল ভি ইকুয়াল টু, তখন আমরা এখানে দেখব ধ্রুবক পূরণ V1 ডেল টি, বা ডেল ভি ইকুয়াল টু আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা নির্ণয় করা হয়। গামা, এই গামা এভাবে চিহ্নিত করা হয়, দেখো এভাবে দিয়ে এভাবে গামা। তাহলে এখানে লিখতে পারি গামা V1 ডেল টি।
বা আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল ভি ভি1 ডেল টি। ঠিক আছে, এবার বা গামা ইকুয়াল টু আমরা ভি2 মাইনাস ভি1 আর এখানে ভি1 আর এখানে লিখতে পারি টি2 মাইনাস টি1। এই তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে গামার মান, সুতরাং এটা হচ্ছে গামার মান, গামা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, সুতরাং ভি2 ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি1 প্লাস ডেল ভি, তাহলে ভি1 প্লাস ডেল ভি পরিবর্তে লিখতে পারি গামা ভি1 ডেল টি। এবার যদি আমরা এখানে ভি1 প্লাস গামা ভি1 লিখি তাহলে ডেল টি পরিবর্তে লিখতে পারি টি2 মাইনাস টি1। এখানে যদি ভি1 কমন নিই তাহলে লিখতে পারি 1 প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে 1 প্লাস গামা টি2 মাইনাস টি1। এইভাবে তোমাদের বইতে পর্যন্ত দেওয়া আছে। এইভাবে আমরা আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা হিসাব করতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত ব্যাখ্যা, এটা হচ্ছে আমার ক্ষেত্র প্রসারণ সম্পর্কিত ব্যাখ্যা, আর এটা হচ্ছে আমার আয়তন প্রসারণ সম্পর্কিত ব্যাখ্যা। আবার লক্ষ্য করো এটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত ব্যাখ্যা, এটা হচ্ছে আমার ক্ষেত্র প্রসারণ সম্পর্কিত ব্যাখ্যা, আর এটা হচ্ছে আমার আয়তন প্রসারণ সম্পর্কিত ব্যাখ্যা। এই তিনটা ব্যাখ্যার মাধ্যমে অতি সহজে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহ, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহ, এটা হচ্ছে আমার ক্ষেত্র প্রসারণ সহ, আর এটা হচ্ছে আমার আয়তন প্রসারণ সহ। এখন আমরা যদি আয়তন প্রসারণ সহ কাকে বলে হিসাব করি তাহলে এইভাবে হিসাব করতে পারি। লক্ষ্য করো ভি1 ইকুয়াল টু 1 মিটার কিউব, তাহলে যদি ডেল টি ইকুয়াল টু 1 কেলভিন হয়, অর্থাৎ এখানে যদি তুমি হিসাব করো ভি1 এর মান 1 মিটার কিউব বসাও, ডেল টি ইকুয়াল টু 1 কেলভিন বসাও, তাহলে 1 খুলে তখন গামা ইকুয়াল টু হবে ডেল ভি। এখান থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারি কিভাবে, খেয়াল করো 1 মিটার কিউব আয়তনের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তখন তার যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে বলা হয় আয়তন প্রসারণ সহগ। তাহলে দেখো আয়তন প্রসারণ সহগ কাকে বলে আমরা আবার এখান থেকে ব্যাখ্যা করতে পারি কিভাবে। দেখো এটাকে যদি ভি1 যদি 1 মিটার কিউব ধরো, তার মানে 1 মিটার কিউব আয়তনের এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে গামা ইকুয়াল টু হবে ডেল ভি, এগুলোর মতো আর কি, গামা ইকুয়াল টু ডেল ভি। তাহলে এখান থেকে আমরা যদি সংজ্ঞায়িত করতে পারি, কিভাবে সংজ্ঞায়িত করব, 1 মিটার কিউব আয়তনের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে বলা হয় আয়তন প্রসারণ সহগ। আর এটার একক একই, যেমন দেখো এখানে আয়তনের একক হচ্ছে মিটার কিউব, আর এখানে আয়তনের একক হচ্ছে মিটার কিউব, আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাহলে মিটার কিউব কাটা গেলে 1/কেলভিন সমান কেলভিন ইনভার্স। তার মানে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের একক একই। তো এক্ষেত্রে আবার আমরা আয়তন প্রসারণ সহগের ব্যাখ্যা দিতে পারি। যেমন তোমাদের বইতে কাচের, এই যে দেখো কাচের আয়তন প্রসারণ সহগ 27 × 10⁻⁶ কেলভিন। এভাবে এই 27 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কি বুঝো, কাচের আয়তন প্রসারণ সহগ 27 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কি বুঝো। তখন তুমি লিখবা প্রথমে আয়তন প্রসারণ সহগের সংজ্ঞা দিবা কিভাবে, এখান থেকে যে 1 মিটার কিউব আয়তনের কোন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে বলা হয় আয়তন প্রসারণ সহগ। কাচের আয়তন প্রসারণ সহগ 27 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে বোঝায় 1 মিটার কিউব আয়তনের কাচের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই কাচের আয়তন বৃদ্ধি পায় 27 × 10⁻⁶ মিটার কিউব। আবার বলি, কাচের আয়তন প্রসারণ সহগ 27 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কি বুঝো, আসলে প্রথমে আয়তন প্রসারণ সহগের সংজ্ঞা দিবা, তারপর লিখবা কাচের আয়তন প্রসারণ সহগ 27 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে বোঝায় 1 মিটার কিউব আয়তনের কাচের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই কাচের আয়তন বৃদ্ধি পায় 27 × 10⁻⁶ কেলভিন ইনভার্স। এভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি। পুরাতন বই থেকে সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে। এবার দেখো, এবার তোমাদের বইতে চলে আসি। তোমাদের বইতে দেখো এরপরে তোমাদের বইতে এগুলো সংক্ষিপ্তভাবে দেওয়া আছে এবং যে অঙ্কগুলো দেওয়া আছে, দেখো তোমরা পুরাতন বই থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের অঙ্কগুলো তোমরা হিসাব করবা, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো থেকে
দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা হলো ক্ষেত্র প্রসারণ সহগ, আর এটা হলো আয়তন প্রসারণ সহগ। তাহলে এটার মধ্যে সম্পর্ক হচ্ছে কোন বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ তার দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, আর কোন বস্তুর আয়তন প্রসারণ সহগ তার দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। এটা কিভাবে আসছে, এটা তোমাদের নতুন বইতে এই সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ লক্ষ্য করো 170 এবং 171 নম্বর পৃষ্ঠায় যে দেখা দেওয়া বিটা ইকুয়াল টু 2 আলফা এবং গামা ইকুয়াল টু 3 আলফা, এটার কিভাবে আসছে এটা ব্যাখ্যা দেওয়া আছে। তো আমরা এই ব্যাখ্যাটা যেহেতু বইতে দেওয়া আছে, আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা সম্বন্ধে আমি তোমাদেরকে ধারণা দিব কিভাবে বিটা ইকুয়াল টু 2 আলফা অর্থাৎ এবং গামা ইকুয়াল টু 3 আলফা হয়েছে, কিভাবে আমরা এখানে সৃষ্টি হলো সেটা সম্পর্কে আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা দিব। আগে এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো এবং এগুলোর যে এগেইনস্টের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা পুরাতন বই থেকে প্রত্যেকটা দৈর্ঘ্য প্রসারণের সহগের অঙ্ক, ক্ষেত্র প্রসারণ সহগের অঙ্ক, আয়তন প্রসারণ সহগের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। প্রয়োজনে আমি অঙ্কগুলো আবার দেখাবো, এই সূত্রগুলো প্র্যাকটিস করলে তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে এই পর্যন্ত পড়া গেল। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ পুরাতন বই থেকে তোমরা বিস্তারিত ব্যাখ্যা করবে, নতুন বইতে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক এবং এই ধরনের সম্পর্ক নিয়ে আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।